প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে এইচএস সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স বেঙ্গলি 15 আনা প্রবন্ধটির কিছুটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রবন্ধটি নিয়ে আমি এর আগে একটা ক্লাস নিয়েছি, গোটা প্রবন্ধের উপর আলোচনা করেছি সংক্ষেপে। এবারে আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় প্রায় প্রতি বছরই এসে থাকে। আমার বিশ্বাস তোমরা সেটা আলোচনাটা শুনলে, আমার কথাগুলো শুনলে পরীক্ষার খাতায় যদি হুবহুভাবে লিখে দিতে পারো তাহলে অবশ্যই ভালো মার্কস অর্জন করতে পারবে। রবীন্দ্রনাথের এই প্রবন্ধের মধ্যে সমাজকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা হলো 15 আনা এবং একটা 1 আনা। রবীন্দ্রনাথের বিবিধ প্রবন্ধ গ্রন্থে এই প্রবন্ধটি একটা বিখ্যাত প্রবন্ধ। অত্যন্ত সুন্দরভাবে লেখক দেখিয়েছে যে 1 আনা মানুষের চাইতে সমাজে 15 আনা মানুষের জয় অনেকটাই নিশ্চিত। আমরা যাদেরকে ব্যর্থ বলছি সমাজের অধিকাংশই তাই, এবং তারাই তাদের কার্যকলাপের মধ্য দিয়ে এই সমাজটাকে সুন্দরভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছে যে ছাগলের যতটুকু শিং আছে তাতে তার কাজ চলিয়া যায়, কিন্তু হরিণের সিংহের 15 আনা অনাবশ্যক দেখিয়া আমরা মুগ্ধ হইয়া থাকি। আমাদের পরীক্ষায় এরকম একটা লাইন দিয়ে আলোচনা করো বা ব্যাখ্যা করো দিয়ে এরকম প্রশ্ন আসে। এই লাইনগুলোর তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে যদি আমি বলি যে আমাদের সমাজে যারা ধনী মানুষ তারা তাদের গড়ের চাইতে বাগানকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকেন। বাগান কোনো প্রয়োজনীয় নয়, কিন্তু গড়টা খুব প্রয়োজনীয়, আবশ্যক। বাগান অনাবশ্যক না হলেও চলে, তবুও তারা বাগানকে বেশি গুরুত্ব দেন। গড়ের চাইতে তারা বাগানকে বেশি গুরুত্ব দিচ্ছেন। লেখক বলছেন বাগান অনাবশ্যক, গড় আবশ্যক, তবু তারা বাগানকে প্রাধান্যতা দিচ্ছেন। ছাগলের যে শিংটা রয়েছে সেই শিং দিয়ে ছাগল তার কাজ চালিয়ে যায়, কোনো অসুবিধে হয় না। এই সমাজে ঈশ্বর আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন ঠিক সেভাবে আমরা প্রত্যেকেই আমাদের কাজ চালিয়ে যাই, অসুবিধা হয় না। কিন্তু সেই ছাগলেরই সমকক্ষ আরেকজন যে হচ্ছে হরিণ, তাকে ঈশ্বর সৃষ্টি করেছেন অনেক সুন্দরভাবে একটা শিং, যে শিংয়ের কোনো প্রয়োজন নেই। তারও যদি ছাগলের মতো শিং থাকত তবু তার কাজ চলে যেত। কিন্তু কেন সেটা দিলেন? কারণ সেই শিং দেখে, হরিণের শিং দেখে আমরা মুগ্ধ হই, অনাবশ্যক জিনিসটা দেখে আমরা মুগ্ধ হচ্ছি। ময়ূরের যে লেজ আছে সেই লেজটা না হলেও তার কাজ চলত, কিন্তু তারপরে স্রষ্টা তাকে সৃষ্টি করেছেন অনেক সুন্দরভাবে একটা লেজ দিয়ে, যে লেজটা মানুষ দেখবে এবং উপভোগ করবে। মানুষকে দেখানোর জন্য, মানুষকে উপভোগ করানোর জন্য স্রষ্টা ময়ূরের লেজ কিংবা হরিণের শিংয়ের মতো শিং দিয়ে আমাদের অনাবশ্যক জিনিসটাকে আবশ্যক করে তুলছে। অর্থাৎ বাগান, যে বাগানটা একেবারে অনাবশ্যক,
কোনো প্রয়োজনের নেই, সেই অনাবশ্যক জিনিসটাও আবশ্যক হয়ে ওঠে এক শ্রেণীর মানুষের কাছে। যেমন করে আবশ্যক হয়ে ওঠে হরিণের অপ্রয়োজনীয় শৃঙ্গের, যেমন করে আবশ্যক হয়ে ওঠে ময়ূরের অপ্রয়োজনীয় লেজে। তো সমাজে হরিণের সংখ্যা ছাগলের চাইতে অনেক কম। হরিণ 1 আনা, ছাগল 15 আনা, ময়ূর 1 আনা, কিন্তু অন্যান্য পাখিগুলো তারা হলো 15 আনা। এই 15 আনা মানুষের সৌন্দর্য দেওয়ার জন্য, মুগ্ধ করার জন্য হয়তো 1 আনা হরিণের শিং অনেকটা সৌন্দর্য দিয়েই স্রষ্টা সৃষ্টি করেছেন। 1 আনা ময়ূরের লেজ, অনাবশ্যক লেজ দিয়ে স্রষ্টা সৃষ্টি করেছেন তাদের জন্য, যারা 15 আনা, তাদেরকে খুশি করার জন্য। আরেকটা প্রশ্ন, যেটা মরার পর অল্প লোকই অমর হইয়া থাকেন, সেই জন্য পৃথিবীটা বাসযোগ্য হইয়াছে। সমাজে অনেকেই আছেন যারা মরার পর আমরা ভুলে যাই। সবাইকে স্মরণ করা বা মনে রাখা সেটা সম্ভব নয়। অধিকাংশ মানুষকেই আমরা মৃত্যুর পর বিসর্জন দিই, তাদেরকে আমরা মনে রাখি না। কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা 1 আনার মধ্যে রয়েছেন, তাদেরকে আমরা মরার পর বারবার স্মরণ করি। এদের সংখ্যা একেবারেই কম, এরা হলো 1 আনা। আর যারা 15 আনা, তাদেরকে আমরা মৃত্যুর পূর্বে আমরা ভুলে যাই, মনে রাখি 1 আনাতে। এখন ধরো অনেক লোক আছেন 1 আনার মধ্যে, যারাদের মৃত্যুর পর তাদের মূর্তি বানিয়ে আমরা রাখি, স্ট্যাচু বানিয়ে আমরা রাখি তাদেরকে স্মরণ করার জন্য। তাদের মৃত্যুর পর তাদের জন্মদিন কিংবা মৃত্যুদিন আমরা উদযাপন করি। তাদের জন্য আমরা তাদের জন্মদিনে কিংবা মৃত্যুদিনে বিভিন্ন আলোচনা সভার আয়োজন করি। এখন যদি তাই হতো যে মরার পর সব মানুষকে যদি আমাদেরকে স্মরণ করতে হতো, তাহলে সমাজে এমন অবস্থা হয়ে দাঁড়িয়ে যেত যে আপনার আমার আর চলাফেরা করার কোনো রাস্তা থাকতো না। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতাম শুধু স্ট্যাচু আর স্ট্যাচু, অর্থাৎ 1 আনা মানুষের মতো প্রত্যেক মানুষের শুধু মূর্তি আর মূর্তি। অর্থাৎ মানুষের বসবাস করার আর কোনো জায়গা থাকতো না, কোনো ঘরবাড়ির জায়গা থাকতো না, সর্বত্রই শুধু থাকতো মূর্তি আর মূর্তি। তাছাড়া আমরা অন্য কোনো কাজে নিজেকে আর নিয়োজিত রাখতে পারতাম না, কারণ প্রত্যেক দিনই আমাদেরকে কোনো না কোনো জন্মদিন এবং মৃত্যুদিন, অনেকগুলো জন্মদিন এবং মৃত্যুদিন একসাথে একদিনে পালন করতে হতো। অর্থাৎ প্রতিদিনই আমরা শুধু জন্মদিন আর মৃত্যুদিন নিয়েই ব্যস্ত থাকতাম। রবীন্দ্রনাথ বলছেন, স্রষ্টা এই পৃথিবীটাকে এর জন্যই সুন্দরভাবে সৃষ্টি করেছেন যে মরার পর আমরা অনেককেই ভুলে যাই, কিন্তু সামান্য কিছু মানুষকে মনে রাখি বলেই পৃথিবীটাকে বাসযোগ্যের স্থান হয়েছে। না হলে এ পৃথিবীতে আমাদের চলার আর কোনো রাস্তা থাকতো না। অর্থাৎ স্রষ্টা পৃথিবীকে যেভাবে সৃষ্টি করেছেন, সেভাবেই প্রত্যেক মানুষের মঙ্গলের জন্য। আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, যেটা আমাদের একমাত্র রক্ষা এই যে ইহাদের সংখ্যা অল্প। ওই একই জিনিস যে কথাগুলো আমি আলোচনা করলাম, এখানে কাদের সংখ্যা অল্পের কথা বলা হয়েছে। এখানে 1 আনা মানুষ যাদেরকে আমরা মৃত্যুর পর স্মরণ করি, তাদের সংখ্যা অল্প। তাদের সংখ্যা অল্প বলেই আমরা রক্ষা পাচ্ছি, না হলে আমরা রক্ষা পেতাম না। কারণ তাদেরকে স্মরণ করতে করতেই আমাদের সমস্ত দিন, আমাদের সমস্ত জীবন চলে যেত। প্রত্যেকটা মুহূর্তেই আমরা তাদেরকে শুধু স্মরণ করতে থাকতাম। অর্থাৎ আমাদের আর অন্য কোনো কাজ করার অবকাশ থাকতো না।
আমরা আর নিজেরা অন্য কোনো কাজ করতে পারতাম না। তাই রবীন্দ্রনাথ বলছেন, আমাদের একমাত্র রক্ষা এই যে ইহাদের সংখ্যা অল্প, এদের সংখ্যা অল্প বলেই তুমি অন্য কাজ করতে পারছো। নাহলে প্রতিদিন রবীন্দ্রনাথের জন্মদিনের মতো, প্রতিদিন নজরুলের জন্মদিনের মতো, প্রতিদিন গান্ধীজির জন্মদিনের মতো আমরা প্রত্যেকটা দিনই শুধু জন্মদিন আর মৃত্যুদিন নিয়ে থাকতাম। আমরা প্রত্যেকটা জায়গায় শুধু ওদের স্ট্যাচু বানাতাম। আমরা রক্ষা পাচ্ছি এই কারণে, কারণ এদের সংখ্যা সমাজে অল্প। যদি তাদের সংখ্যা 15 আনাদের মতো হতো, তাহলে মানুষ বসবাস করতে পারত না, মানুষ থাকতে পারত না, মানুষ চলাফেরা করতে পারত না, মানুষ কাজ করতে পারত না। আরেকটা প্রশ্ন, যেটা জীবিতে জীবিতে লড়াই ইহা সমকক্ষের লড়াই, কিন্তু মৃতের সঙ্গে জীবিতের লড়াই বড় কঠিন। লেখক বলছেন, মানুষ জীবিত জীবিতে যে লড়াই, সমাজে একজন জীবিত মানুষ অন্য জীবিতের মানুষের সঙ্গে লড়াই করছে, সেটা হলো সমকক্ষের লড়াই। কারণ দুই জীবিত মানুষের মধ্যে লড়াই চলছে, কিন্তু মৃতের সঙ্গে জীবিতের লড়াইটা বড় কঠিন। যারা মরে যায়, যারা কল্পলুক বিহারী, যারা চলে গেছে সমাজ থেকে, তাদের সঙ্গেও লড়াই করে আজ আমাদেরকে টিকে থাকতে হচ্ছে। কারণ তাদের জন্য আমাদের কাজ করতে হচ্ছে, তাদের জন্য একখানা যারা চলে গেছে তাদের জন্য আমাদের অনেক কিছু করতে হচ্ছে, তাদের জন্য আমাদের চাঁদা তুলে স্ট্যাচু বানাতে হচ্ছে, তাদের জন্য আমাদের তাদের জন্মদিন পালন করতে হচ্ছে। অর্থাৎ জীবিতে জীবিতে লড়াই, সেটা হলো সমকক্ষের লড়াই। কিন্তু মৃত মানুষকে নিয়েও আমরা অনেক সময় লড়াই করি, এবং মৃতের সঙ্গে লড়াই করে পারা ওঠাটা বড় কঠিন। কারণ তারা চলে গেছে, তাই তাদের সঙ্গে লড়াই করে টিকে থাকাটা বা বেঁচে থাকাটা বড় মুশকিল হয়ে দাঁড়ায়। আরেকটা প্রশ্ন নিয়ে যদি আমরা আলোচনা করি, যে জীবন বৃথা গেল বৃথা যাইতে দাও। অনেকেই নীতিজ্ঞরা বলে থাকেন যে জীবনে কি করলে তুমি? কিচ্ছুই করনি। জীবনে তুমি কিচ্ছুই করনি, শুধু সময় কাটালে, কোনো কাজে লাগলে না, ঘুমিয়ে ঘুমিয়ে সমস্ত জীবন কাটিয়ে দিলে, তোমার সময় অযথা নষ্ট হচ্ছে। রবীন্দ্রনাথ বলছেন, যারা সেটা বলছেন ভুল বলছেন। জীবন চলার জিনিস, যেতে দাও। সবাইকে কাজ করার জন্য পৃথিবীতে আসেনি। এই পৃথিবীতে সব মানুষ কাজ করার জন্য আসেনি। নীতিজ্ঞরা যে কথাটি বলছেন যে জীবন বৃথা গেল, তোমার জীবন বৃথা যাচ্ছে, তুমি উঠো, জাগো, কাজ করো, সময় নষ্ট করিও না। সব সময় কাজ করে সম্ভব নয়, কাজ সবার জন্য প্রয়োজন নেই। রবীন্দ্রনাথের ভাষায় কাজ সবার জন্য প্রয়োজন নেই। জীবন বৃথা যাচ্ছে, সেটা বৃথা যাও। কারণ রবীন্দ্রনাথ বলছেন, নদীর অধিকাংশ জল শুধুমাত্র প্রবাহ রক্ষা করছে। নদীর অধিকাংশ জল শুধুমাত্র প্রবাহ রক্ষা করছে। সামান্য জল আমরা স্নানে বা পানাহারে নিয়ে আসি। গাছের অধিকাংশ মুকুল ফল ঝরার আগেই ঝরে যায়। সামান্য মাত্র মুকুল টিকে থাকে, যার জন্য গাছ টিকে আছে, না হলে গাছ টিকে থাকত না। সূর্যরশ্মির অধিকাংশ কিরণ আকাশে এমনিতেই নিঃশেষ হয়ে যায়। সামান্য আলো পৃথিবীতে আসে, যেটা আমাদের কাজে লাগছে। সব আলো যদি পৃথিবীতে আসতো, তাহলে পৃথিবী জলে পুড়ে ছারখার হয়ে যেত। অতএব এই সমাজের সব মানুষ জন্ম নিয়েছে শুধুমাত্র কাজ করার জন্য নয়। আমাদের কিছু সংখ্যক মানুষ কাজ করবে, বাকিদের জীবন এমনিতেই যাবে। বৃথা যাইতে দাও, কোনো অসুবিধা নেই। রবীন্দ্রনাথের ভাষা। প্রমথ চৌধুরী একটা জায়গায় বলেছিলেন, বিশিষ্ট প্রাবন্ধিক প্রমথ চৌধুরী, তিনি বলেছিলেন যে যদি একটা জায়গায় সাহিত্য সভার আসর বসে আর একটা জায়গায় ফুটবল খেলা হয়, তাহলে তুমি দেখবে যে যেখানে সাহিত্যের আসর বসেছে সেখানে মানুষের সংখ্যা একেবারেই অল্প, আর যেখানে ফুটবল খেলার চলছে সেখানে বিশাল সংখ্যক মানুষ একত্রে জড়ো হয়ে
ফুটবল খেলা দেখছে। অর্থাৎ সমাজে যে জিনিস অপ্রয়োজনীয় সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, আর যে জিনিস প্রয়োজনীয় সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম। সাহিত্যের আসর অত্যন্ত মূল্যবান জিনিস, কিন্তু মূল্যবান জিনিসের প্রতি মানুষের তেমন আকর্ষণ নেই। যেটা অমূল্যবান, যেটার কোনো প্রয়োজন নেই, যেটা মূল্যহীন আমাদের কাছে, সেখানে ফুটবল খেলায় দেখতে মানুষ খুব ব্যস্ত। অর্থাৎ মানুষের মন সবসময় খেলার দিকে। রবীন্দ্রনাথ এখানে এসে বলছেন 15 আনা প্রবন্ধে যে আমাদের জীবন বৃথা যাওয়ার জন্য, জোর করে আটকে রাখা যাবে না। বৃথা যাচ্ছে, যা, তাকে কেউ বাধা দিও না, কারণ জীবন এরকম বৃথা যাওয়ার জন্য বাধা দেওয়াটাই ভুল। তাই কোনো অবস্থায় বলবে না যে আমার জীবন বৃথা গেল, আমি কিছু করতে পারলাম না, আমি কিছু করিনি, সেটা ভুল। সেটা রবীন্দ্রনাথ সেই কথাটি বলছে। আরেকটা প্রশ্ন যেটা বলছে যে আমরা যাকে ব্যর্থ বলি প্রকৃতির অধিকাংশ তাই। আমরা যাকে ব্যর্থ বলি প্রকৃতির অধিকাংশই তাই, এটা আলোচনা। যে জিনিসটাকে তুমি ব্যর্থ বলছো প্রকৃতির কিন্তু অধিকাংশই তাই। এই পৃথিবীর রবীন্দ্রনাথ দেখিয়েছেন এক শ্রেণীর মানুষ ব্যর্থ বলছে 15 আনাকে, কিন্তু এই 15 আনার সংখ্যাই বেশি। যেটাকে তুমি ব্যর্থ বলছো সেটার সংখ্যাটাই বেশি। যে গাছের ফুল বা মুকুলটা যে ঝরে যাচ্ছে, সেটার সংখ্যা, ঝরে যাওয়ার সংখ্যাটাই বেশি। ঝরে যাওয়ার সংখ্যাটাই বেশি। সামান্য টিকে থাকে তাই গাছ টিকে আছে, ঝরে যাওয়ার সংখ্যাটাই বেশি। যে গাছ বলছো অপ্রয়োজনীয়, প্রয়োজনে আসে না, দান প্রয়োজনে আসে, সেই গাছের সংখ্যাটা দানের চাইতে 1000 গুণ বেশি। যে গাছ অপ্রয়োজনীয় বলতো, যেটা কাজে আসে না, সেটার সংখ্যা 1000 গুণও বেশি। যে নদীর জল তোমার প্রয়োজনে আসছে না, অনর্গল এমনিতে চলে যাচ্ছে, সেটার সংখ্যা অনেক। অর্থাৎ যাকে তুমি ব্যর্থ বলছো তাদের সংখ্যাটাই হলো অধিক, তাদের সংখ্যাটাই বেশি। অর্থাৎ আমরা যে সমাজকে 2 ভাগে ভাগ করে একটা ভাগ করলাম 1 আনা, একটা 15 আনা, এবং এই 15 আনাদের সংখ্যাটাই বেশি। এবং রবীন্দ্রনাথ নিজে 1 আনার হয়েও তিনি 15 আনার জয়গান করেছেন। বলছেন যে 15 আনা ছাড়া এই সমাজ অর্থহীন, 15 আনা ছাড়া এই সমাজের কোনো মূল্য নেই। এই সমাজ টিকে আছে শুধুমাত্র 15 আনাদের জন্য। 15 আনাই সমাজটাকে রেখেছে। 15 আনা যদি না থাকতো তাহলে 1 আনার মূল্য কেউ বুঝতো না। যেমন করে অন্ধকার না থাকলে আলোর মূল্য বোঝা যায় না, যেমন করে রাত্রি না হলে দিনের মূল্য বোঝা যায় না, যেমন করে দুঃখ না পেলে আনন্দের মূল্য বোঝা যায় না, ঠিক তদ্রূপভাবে যদি 15 আনা না থাকতো তাহলে 1 আনাদের মূল্য বোঝা বড় মুশকিল হতো। তাই রবীন্দ্রনাথ বলছেন আমরা যাকে ব্যর্থ বলছি প্রকৃতির অধিকাংশই হচ্ছে তাই। তুমি যাকে ব্যর্থ বলে দিচ্ছ প্রকৃতির অধিকাংশই হচ্ছে তাই। আরেকটা প্রশ্ন যেটা রবীন্দ্রনাথ বলেছেন 15 আনা প্রবন্ধের মধ্যে সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন যে সকল ঘাস দান হয় না, পৃথিবীতে দান অল্প, ঘাসই বেশি। ঘাস আমাদের প্রয়োজন নেই, ধান থেকে চাল হচ্ছে, চাল দিয়ে থেকে ভাত হচ্ছে, অর্থাৎ দানের প্রয়োজন খুব বেশি। কিন্তু দেখা যাচ্ছে দানের চাইতে গাছের সংখ্যাটা বেশি। আমরা এখন যদি গাছের সংখ্যা বেশি না হয়ে গাছের জায়গায় যদি দান হয়ে যেত তাহলে পৃথিবীতে চলাফেরা মুশকিল হতো। রাস্তাঘাটে শুধুমাত্র লম্বা লম্বা ধান থাকতো। তাছাড়া রবীন্দ্রনাথ বলছেন তার প্রবন্ধের মধ্যে যে তুমি যেটাকে ব্যর্থ বলছো, তুমি তার যেটাকে অপ্রয়োজনীয় বলছো যে কাজটা,
সেই গাছটা তার বুকমণ্ডল দিয়ে, তার বুক দিয়ে সে ধুলাবালি থেকে পৃথিবীকে মলিন রাখছে, আমাদেরকে রক্ষা করছে। ধুলাবালির কাছ থেকে আমাদেরকে রক্ষা করতে সেই গাছ। অতএব গাছের প্রয়োজন রয়েছে, যেমন করে প্রয়োজন রয়েছে 15 আনাদের, ঠিক তদ্রূপভাবে প্রয়োজন রয়েছে গাছের। অর্থাৎ সব গাছ কোনো অবস্থায় দান হতে পারে না, সব 15 আনা কোনো অবস্থায় জোর করে 1 আনা হতে পারে না। গাছ গাছই, দান দান। 15 আনা 15 আনাই, 1 আনা 1 আনা। গাছ যদি দান হতে থাকে, গাছ যদি দান হয়ে যায়, তাহলে এমন অবস্থা হবে আমাদের পৃথিবীতে চলার আর কোনো জায়গা থাকবে না। অতএব আমরা বললাম যে কোনো অবস্থায় সব গাছ কি হচ্ছে না, দান হচ্ছে না। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সেটা বুঝলে এবং এই যে প্রশ্নগুলো আমি বললাম সেটা তোমরা খেয়াল করে শুনবে, ভালো করে শুনবে, খাতায় নোট করবে। আশা করি 15 আনা প্রবন্ধ থেকে এর বাইরে থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। যেগুলো আমি আলোচনা করেছি সেই আলোচনা থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা প্রশ্ন আসবে। তোমাদের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে, প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা তোমাদের সেগুলো দিয়েছেন, আলোচনা করেছেন। তবু আমার সেই আলোচনা থেকে যদি তোমাদের সামান্যতম উপকারে আসে, তবেই আমার এই কষ্ট করার সার্থকতা। যদি তোমরা শুনো, তোমাদের যদি সামান্য উপকারে আসে, তাহলেই সেটা সার্থক এই ক্লাসগুলো নেওয়া। আর যদি তোমাদের কোনো উপকারে না আসে, তবুও দুঃখ লাগবে, সেটা ঠিক। কিন্তু আমার বিশ্বাস, আমার আশা, অবশ্যই তোমাদের সেটা উপকারে আসবে। তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এই কামনা করে আজ পর্যন্তই। শুভরাত্রি।